আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের মধ্যে যত দিন যাচ্ছে তত আদর্শিক মেরুকরণ স্পষ্ট হচ্ছে। টকশো টেবিলগুলো আলোচনার টেবিলে যে বিতর্ক হতো, জুলাই আন্দোলন নিয়ে অনেক কথা শুনেছি, অনেক কিছু, কিন্তু সেই সকল শোগুলোতে বা গ্রামের আলোচনায়, চায়ের দোকানে এখন কিন্তু সংগ্রাম বিষয়টা, জাগরণ বিষয়টা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। অনেকে স্পষ্টভাবে বলছেন 1971 একমাত্র আমাদের স্বাধীনতা যুদ্ধ, এরপরে আর এরকম এই গণ আন্দোলন পরিবর্তনের রাজনীতি আর সম্ভব নয়। অনেকেই মানে এই যে 75 পরবর্তী বাংলাদেশে একেবারেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা দেখা দিয়েছিল, একবারই ওইটাই। হ্যাঁ, এবং আমরা সেই ঘটনাটাকে বলে 75-এর পরে মনে করি যে গণজাগরণ মঞ্চ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কি উদ্দেশ্য ছিল, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, বিশেষ করে জানতে চাই কারণ আপনি খুব সম্ভবত সাংবাদিক হিসেবে সেটা কভার করেছিলেন, অর্থাৎ গণজাগরণ মঞ্চ, এই যে আন্দোলন, শাহবাগ আন্দোলন, সেসব নিয়ে একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি ছোট্ট করে যদি বলতেন যে শাহবাগে আপনি ফ্যাসিবাদীদের পদধ্বনি শুনতে পেয়েছিলেন, যদি না হয় এই উত্তর, তাহলে কি শুনতে পেয়েছেন, কি দেখলেন শাহবাগে? আসাদ, শাহবাগ মানে আমি আগে একটু বলে নিই, আমি খুব প্রাউড যে আমি একজন শাহবাগী। হ্যাঁ, কারণ আমি একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। আমার পরিবারের সব পুরুষ মানুষ মুক্তিযোদ্ধা ছিলেন। শুধু মুক্তিযোদ্ধা না, একজন সচেতন মানুষ হিসেবে, বাংলাদেশের একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি আমার মুক্তিযুদ্ধকে ভালোবাসি। যারা আমার দেশের 30 লাখ মানুষকে হত্যা করেছে, অবশ্যই আমি তাদের বিচার চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নয়, নিজামীকে জিজ্ঞেস করা হয়েছিল যে তখন আমি ইলেকশন কমিশন বিট করি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার মানে আমার বিট ছিল জামাতে ইসলামী বিট। হ্যাঁ, কারণ প্রতিনিয়ত আমি ওই রিপোর্টগুলি তাদেরকে আমরা সবসময় প্রতিনিয়ত জিজ্ঞেস করতাম যে 71-এর ভূমিকার জন্য তারা ক্ষমা চাবে কিনা। সেই ক্ষমা মানে আপনি দেখবেন তাদেরকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, নিজামী, এদেরকে সাংবাদিকরা যতবার কথা বলেছে এই 71 নিয়ে আমরা সবসময় তাদেরকে প্রশ্ন করেছি। হ্যাঁ, এখন ইলেকশন কমিশন বিট তখন ওই 1/11 যে ইলেকশন কমিশন শামসুল ইসলামের যে কমিশন, তখন নিজামীকে প্রশ্ন করা হয়েছিল যে 71-এর ভূমিকার জন্য তারা ক্ষমা চাইবে কিনা। হ্যাঁ, তিনি বলেছিলেন যে সব মিডিয়ার সৃষ্টি। প্রশ্নটি কিন্তু আমি করেছিলাম। প্রতিনিয়তই তাদের যত প্রেস কনফারেন্স হোক তাদেরকে এই প্রশ্নটি করা হতো, এবং একবার 1-to-1 আলী হাসান মুজাহিদ আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন, তখন আমি এনটিভিতে। তখন তিনি দুঃখ প্রকাশ করেছিলেন এবং সেটির জন্য পরে মুজাহিদিকে রাজনৈতিকভাবে অনেক, তার দলের মধ্যে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল। মানে যেই অবস্থান আজকে দেখেন যে এখন পর্যন্ত এমন কোন সাংবাদিক নেই যেই এই শফিকুর রহমান জামাতের আমিরকে জিজ্ঞেস করেনি যে 71-এর জন্য ক্ষমা চাবেন কিনা। তারা কিন্তু এখন পর্যন্ত বলেনি যে না আমরা ক্ষমা চাই। হ্যাঁ, তাদের জিজ্ঞেস করা হয়, অনেক সময় জিজ্ঞেস করা হয়। যে কটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন প্রত্যেকটি সাক্ষাৎকারে তাকে এই প্রশ্নটি সাংবাদিকরা করেছেন, তিনি একটিবারও স্বীকার করেননি যে আমরা ক্ষমা চাই। এই প্রশ্নটি আজকের প্রশ্ন নয়, এটি 2096 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তারপর থেকে ক্রমাগত সাংবাদিকরা এই প্রশ্নটি করে। আমার মনে হয় বাংলাদেশে জামাতি একমাত্র দল যারা সংবাদ সম্মেলনে আসলেও বা সাংবাদিকদের মুখে পড়তে পারেন এমন সম্ভাবনা দেখলে আগে ভাগে বাড়ি থেকে তেল মেখে আসেন, কারণ তারা এই প্রশ্নে পিছাবেই, টানা পেঁচাবেই, এবং তারা মনে করে তাদের তো অবস্থান স্পষ্ট। কয়েকদিন আগে বললো যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এবং তারা সংখ্যাটা বললো হাজারে হাজারে। তারা কিন্তু সেই সংখ্যা রাষ্ট্রীয়ভাবে হাজারের বাইরে যেতে পারছে না, 800 কতজন। মানে এটা হচ্ছে তাদের কাছে গণহত্যা। কিন্তু এই দলটাই আবার বিশ্বাস করে 1971-এ 30 লাখ মানুষের উপরে গণহত্যা যে চালানো হয়েছে, ধর্ষণ করেছে, সেগুলো ঠিক আছে। পাকিস্তান ভাই, রাজাকাররা ঠিক আছে, ওটা গণহত্যা না, ওটার বিচার হবে না, শেখ হাসিনারটা হবে। মানে আমরা যেরকম দেখি না, পয়লা বৈশাখে দেখলাম সকল মূর্তি ভাস্কর্য হারাম উইদাউট শেখ হাসিনা, মানে শেখ হাসিনারটা ওইটা হালাল আর বাকিগুলো হারাম। তো আমরা এগুলো তো দেখবো। আমরা আবার যদি
না, মিথ্যার উপর দিয়ে তো আসলে আপনি কোনো কিছু বেশি দিন টিকিয়ে রাখতে পারেন না। আপনি প্রশ্নটি করেছিলেন শাহবাগ নিয়ে, রাইট? আবার একটু যদি শাহবাগে আমি কয়েকটা জিনিস আরেকটু যুক্ত করে আপনার বলতে সুবিধা হবে, যেমন গণজাগরণ মঞ্চ আর জুলাইয়ের অভ্যুত্থানের মাঝে আকাশ পাতাল যে পার্থক্য, সেটা যদি আমি একটু বলতেও চাই, খুব সহজ কয়েকটা পয়েন্ট দিয়ে আপনারা বুঝতে পারবেন। যেমন গণজাগরণ মঞ্চ কোনো ব্যক্তিগত লোভের আশায়, যেমন চাকরি, বেতন বৃদ্ধি, পেনশন কিংবা খাস জমির বন্দোবস্ত অথবা এরকম কোনো কিছুর দাবিতে হয়নি। এমনকি ক্ষমতা দখলের প্রতিও তাদের কোনো অংশগ্রহণ আগ্রহ ছিল না। আপনি বলছেন আপনি একজন গর্বিত শাহবাগী, আমিও একজন, তো আমি নিজের চোখে এগুলো দেখেছি। তো তবুও আপনাকে যদি আমি প্রশ্নটা করি যে গণজাগরণ আর বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আদর্শিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক তুলনা কি হতে পারে, এটা যদি আপনি আমাদের তুলনা নেন, একটা সম্পূর্ণ দুইটি ধারা, এটির সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই, একদম স্পষ্টতই কোনো সম্পর্ক নেই। এখন আপনি শাহবাগে যদি ধরেন, শাহবাগ হচ্ছে কি একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, যেখানে মানুষ, সংক্ষুব্ধ মানুষ যারা যুদ্ধাপরাধীদের বিচার চায়, তারা সেখানে সামিল হয়েছিলেন। কেউ কাউকে ডাকেনি, যে যার মতো করে সেখানে হাজির হয়েছে এবং মানুষ স্রোতের মতো এসেছে। দেখুন, আমি একদম নির্দ্বিধায় বলতে পারি, ওই সময় আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যেত যদি জাস্ট বিএনপি এই শাহবাগ আন্দোলনকে সমর্থন দিত। কিন্তু আওয়ামী লীগ অনেক কৌশল করে শাহবাগ আন্দোলনে সমর্থন দিয়েছে এবং পুরো আন্দোলনটি তারা, আমি বলবো যে, হাতছাড়া হয়ে গেছে শাহবাগীদের, রাইট? যদি বিএনপি ওই আন্দোলনটিকে সমর্থন দিত, ওই 2013 সালে শেখ হাসিনা সরকারের পতন হতো। কিন্তু শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো বিষয়টি ম্যানেজ করেছেন। এইবারও এই আন্দোলনও যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ এরা যদি সামিল হয়ে যেত, এই আন্দোলনে একাত্ম হয়ে যেত, অংশগ্রহণ করে যেত, এই আন্দোলনও কিন্তু ভ্যানিশ হয়ে যেত। বুঝতে পেরেছেন? না, ছাত্রলীগের তো কাজ না। তারা কি এই সার্জিস্টদের কাছে বা এই যে শিবিরের সভাপতি পাওয়া যায় ছাত্রলীগের আন্ডারে, তাদের কাছে পদ পদবি বিক্রি করবে না? তারা মানুষকে, তারা খালেদ মহিউদ্দিন কেন সাদ্দামকে প্রশ্ন করবে গাড়ির নাম্বার কত, প্লেট নাম্বার কত? তো খালেদ মহিউদ্দিনের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে না বট বাহিনী মিলে? আমি খালেদ মহিউদ্দিনকে নিয়ে কোনো কথাই বলতে চাই না। না, আমি বলছি ব্যক্তিগত আক্রমণ। দেখেন, আমরা তো ছাত্রলীগকে এই কাজগুলো করতে দেখেছি, কেন তাদের ছাত্রলীগ নেতা সাদ্দামকে প্রশ্ন করবে? কত বড় সাহস সাংবাদিকদের! এটা খালেদ মহিউদ্দিন, আপনি প্রশ্ন করেন, আপনার গোষ্ঠী উদ্ধার করেছে না, এরকম এই কাজগুলো তারা করেছে না? তারা তো ওই জিনিসে ব্যস্ত ছিল, পোস্ট বিক্রি করবে, চাঁদা তুলবে, বঙ্গবন্ধুর নামে পারলে আমরা তো দেখি। আপনি দেখেন এই 300 এমপি ধরেন 2024-এর যে নির্বাচন, আওয়ামী লীগ শিখিয়েছে আওয়ামী লীগের ভোটারদেরকে কেমনি করে অন্য মার্কায় ভোট দিতে হয়, রাইট? ওই যেটিকে বলে আমি আর ডামের নির্বাচন, আওয়ামী লীগ কিন্তু শিখিয়েছে যে কিভাবে অন্য মার্কায় ভোট দিতে হয়, রাইট? তো এবং বাংলাদেশ সৃষ্টিকার একটা দল, তারা তাদের এই গত ইলেকশনে, মানে সো কল্ড ইলেকশনে, তারা কোটি টাকা, মানে 40-50 কোটি টাকা এক একটা এমপির যে পদ বিক্রি করেছে, এই অভিযোগ তো রয়েছে, রাইট? এবং স্বয়ং কাদের, কি বলে, কি নাম, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে আমার কাছে অসংখ্য। আপা, আপনি তো সাংবাদিক, আমি তো আসলে অ্যাক্টিভিস্ট হিসেবে টুকটাক আমাকে বলেছেন একদম কোর ছাত্রলীগের নেতারা যে এই কাজটা করেছে, তারা আহত, যে এরকম পদ বিক্রি করে দেওয়া হয়েছে। আবার এই ছাত্রলীগই তো, আপনারা দেখেন, এই যে আন্দোলনটা থামানোর কথা বলছেন, তারা তো কোনো, তাদের তো কোনো ভূমিকাই দেখি নাই, বরং এখন আপনাকে এসে বলবে আপনি শেখ হাসিনার পতন ঘটাই বলছেন। আপনি সাংবাদিক, আপনি কেন কথা বলছেন এই জন্য শেখ হাসিনার পতন? হ্যাঁ, বলে তো সাংবাদিকরা খুব খারাপ, তারা এই যে আন্দোলনে তারা কোনো ভূমিকাই রাখে নাই, মানে সরকারের পক্ষে কোনো ভূমিকা রাখে নাই, রাইট? আমি সাদ্দাম হোসেনের একটা ইন্টারভিউ আমি করেছিলাম, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করেছিলাম আমি দেখিয়ে যে এই যে এরা এখন দাবি করছে এরা শিবির নেতা, তো আপনি ছাত্রলীগের সভাপতি হিসেবে কেমন করে এদের জায়গা দিলেন দায়িত্বে, এবং কেমন করে এদের এরা ইয়ে করলো, এবং আপনার ভূমিকা কি সেখানে? সে স্বীকারই করলো না যারা শিবিরের লোক। আপনি দেখতে পারেন, আমার আমি দেখেছি এটা তো আওয়ামী লীগ শেষ মানে মাঠ পর্যায়ের লোক হয়ে গেছিল। টাকা না দিলে বন্ধু কথা কইও না, টাকা দাও, তুমি শিবির, তুমি যা হও আওয়ামী লীগ, মাইরা দিলাম সিল। তো সেই সিল মারা লোকজন, ওয়েল, আপনি ভালো একটা জিনিস পয়েন্ট আউট করেছিলেন যে তারা ব্যস্ত ছিল অন্য কিছুতে, কি সে ব্যস্ত ছিল আমরা জানি না। তো আবার টাকা কামানোতে ব্যস্ত ছিল। এখন আবার সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন, আমার তো সব ধরনের লোকের সঙ্গে যোগাযোগ, কথাবার্তা হয়।
আপনি জানেন যারা এই টাকা পয়সা কামিয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগের সময়ে, তাদের কারো কোনো হদিস নাই এবং বলে না। এখন শুনবেন যে এই পরাজিত শক্তি, হ্যাঁ আওয়ামী লীগের কথা বলে, পরাজিত শক্তি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে। এখন আসলে 0 পয়সা ইনভেস্ট করছে। কেন জানেন? যারা টাকা পয়সা কামিয়েছে দুর্নীতি করে, তারা কিন্তু নিরুদ্দেশ, তারা কিন্তু পকেটে হাত লুকিয়ে বসে আছে, কারণ আওয়ামী লীগ তো অনেকদিন ক্ষমতায় আসবে না। হ্যাঁ, আমি জানি, আমি আপনাকে ধরে ধরে বলতে পারি, মানে ভারতের কে কোথায় কিছু মানুষের কথা যে তারা প্রচুর টাকা পয়সা নিয়ে গেছে এবং তাদের সেই টাকাগুলো কিভাবে অন্য জায়গায় পাচার করবে সেই ধান্দায় আছে। মানে ওইখানে দিনগুলো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জন্য কিভাবে আওয়ামী লীগ ঘুরে এই জন্য কিন্তু একটি টাকাও তারা খরচ করে না, করছে না। তারা তো টাকা বের করলে। এখন আমার তো ওই প্রশ্নটা ওইখানেই ছিল যে ইউনূস সরকার এত ক্ষমতাবান, তারা এখন পর্যন্ত আমাদের একটা ব্যক্তিকে দেখিয়ে বলতে পারলো না যে এই ব্যক্তি এত টাকা লুটপাট করেছে, তার যোগ্যতাটাকে। এই সরকার নিয়ে আবার আপনাকে প্রশ্ন করতে চাই, এই সরকার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা যুদ্ধ হবে, গৃহযুদ্ধ হবে, এরকম শব্দ বলে যাচ্ছে আমাদেরকে। ঘুম থেকে উঠে থেকে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। এই জিনিসটা বুঝতে হবে। আমরা তো বাংলাদেশ তো আমাদের বাংলাদেশিদের হাতে আর কিন্তু নাই। হ্যাঁ, এটা এখন আমাদের হাতে নাই। এইটা প্রশ্নটা এইখানেই যে আমরা যতদূর জানি যে জালিমের বা ক্ষমতাসীনদের বিরুদ্ধে বলছে, যুদ্ধের কথা যারা বলছে, দেখুন, কারণ তারা চায় একটা যুদ্ধ লাগাতে শুরু থেকে। ভারতের সঙ্গে পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করতে যাচ্ছে, যুদ্ধ লাগাতে যাচ্ছে। কিন্তু এই যুদ্ধটার মূল পয়েন্টটা হচ্ছে যে দেখেন, যুদ্ধ হবে জালিম। বাংলাদেশ না, বাংলাদেশ একটা প্লেগ্রাউন্ড। এখানে বাংলাদেশের কোনোই স্বার্থ নাই। একটা সুপার পাওয়ার, ধরেন আজকে রাশিয়ার যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকে আপনি আমেরিকাকে করিডোর দিচ্ছেন ওই আরাকানিদের জন্য অস্ত্র আদান প্রদানের জন্য, রাইট? আপনি চায়না মুখিয়ে আছে, ঠিক আছে? ভারত খুব সন্তর্পণে দেখছে পুরো বিষয়গুলো। সো সুপার পাওয়ারের খেলাধুলা, আমরা শুধু এখানে কিছুই না, আমরা শুধু আমাদের ভূমি তারা ব্যবহার করবে। যে কারণে একটা যুদ্ধ না লাগালে তো আমি তো বলি যে, অনেকে বলে না যে আওয়ামী লীগ এখনো আসলো না, আওয়ামী লীগ এখনো তারা প্রকাশ হতে পারলো না। আসলে তারা অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক দল, তো সেই জন্য তারা প্রকাশ্য হচ্ছে না। কারণ তারা যখন ফিরবে ভয়ঙ্করভাবেই ফিরবে, তখন তো মুখোমুখি, তখন যুদ্ধ অবশ্যম্ভাবী, আমাদের নিজেদের গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, রাইট? এবং আমি এটা এখন করে রেখেছে যে আমিও বিলিভ করি আওয়ামী লীগ যখন ফিরবে সত্যি ভয়ঙ্করভাবেই ফিরবে। এটা কোনো ছেলে খেলা না, এটা বোঝা যাচ্ছে, মানে মনে হয়।